আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি কেমন দেখতে চাই? এক লাইনে আমি তাকে দেখতে চাই। আমার ছোটবেলার স্কুলের কথা মনে পড়ছে। আমি পুরনো ঢাকার একটি স্কুলে পড়তাম। তো আমাদের হেডমাস্টারের নাম ছিল আব্দুল হক, সম্ভবত, আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে। খুবই সুন্দর চেহারার। তার দাপ্তরিক কাজ বাদ দিয়ে মাঝে মধ্যে ক্লাস নিতেন উপরের দিকে, কিন্তু যেটা তিনি করতেন মোটামুটি একটা বিরতি দিয়ে। আমাদের দোতলা স্কুল, লম্বা বারান্দা বা করিডোর যেটাই বলি না কেন, সেই করিডোর দিয়ে বা বারান্দা দিয়ে তিনি প্রত্যেকটা ক্লাসরুমের সামনে দিয়ে একটা বেত হাতে হাঁটতেন। আমরা ছাত্ররা সবাই তাকে ভয় পেতাম এবং একই সঙ্গে শ্রদ্ধা করতাম। আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ঠিক সেই রকম একজন হেডমাস্টারের মতো দেখতে চাই। সবাই তাকে ভয় পাবে, বিশেষ করে তার পারিষদবর্গ, এবং শ্রদ্ধাও করবে। এবং আমি মনে করি সেই রকম একজন হেডমাস্টার হওয়া, যিনি আমাদের প্রধানমন্ত্রী, সেটা তার পক্ষে হওয়া সম্ভব। আমার তিনটে বিষয় নিয়ে আলোচনা করবার, আমি একটু কথা বা প্রতিদিন ভিডিও করাটা কমিয়ে দিতে চাই অন্যান্য কাজের ব্যস্ততার কারণে, কিন্তু তিনটে বিষয় খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে সরকারটা কেমন হলো, দ্বিতীয় যেটা আলোচনা করা দরকার, এই যে নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল, ভোটের ফলাফলটা বিশ্লেষণ করা দরকার। আরেকটা হচ্ছে গণভোট বা সংবিধান সংস্কার পরিষদ, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করা দরকার। একই দিনে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলা সমীচীন হবে না মনে করে আমি গণভোট এবং ভোটের ফলাফল বিশ্লেষণ অন্য সময় করবার চেষ্টা করব। আজকে মন্ত্রিসভা, সরকারের সামনে করণীয় কি, সেগুলো নিয়ে খানিকটা আলোচনা করতে চাই। একটা দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, মামলা, হামলা, কারাবরণ, নির্বাসন এবং অন্তর্বর্তী রাজনৈতিক একটা অধ্যায়ের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতৃত্বে উত্তরণ ঘটিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং 50 সদস্যের তাকে সহ একটি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত যে শপথ অনুষ্ঠান, সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান, প্রধানমন্ত্রীর শপথ পড়ান। উন্মুক্ত স্থানে এই শপথ অনুষ্ঠান আয়োজন একটা রাজনৈতিকভাবে প্রতীকী, এর আগে কখনো হয়নি। এটা জনসম্পৃক্ততা, উন্মুক্ততা এবং নতুন সূচনার একটা বার্তা বহন করে নিঃসন্দেহে। এবং এই মন্ত্রিসভা শুধু একটা প্রশাসনিক তালিকা নয়, এটা একটা রাজনৈতিক বিবৃতিও বটে। এতে প্রজন্মান্তর, উত্তরাধিকার, আনুগত্যের পুরস্কার, জোটের ভারসাম্য, নারী নেতৃত্বের দৃশ্যমানতা, টেকনোক্র্যাট অন্তর্ভুক্তি এবং কৌশলগত রাজনৈতিক বার্তা একত্রে উপস্থিত। অনেকেই চাইছিলেন, আমি সহ, যে মন্ত্রিসভার আকারটা ছোট হোক। এর আগে বাংলাদেশে জনপ্রশাসন সংস্কারের কথা যারা বলেছেন, যেসব কমিশন হয়েছে, সবাই সরকারের আকার ছোট করবার কথা বলেছেন। শুধু মন্ত্রী না, সামগ্রিকভাবে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনবার কথা বলা হয়েছে বিভিন্ন প্রস্তাবনায়। সেই বিচারে মন্ত্রিসভা কিন্তু খুব একটা ছোট হয়নি। তবে একটা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, যে কোন কোন মন্ত্রণালয়কে একসঙ্গে এক করে ফেলা যাবে আগামী দিনে। হয়তো তার মাথার মধ্যে সেটা আছে, যদিও সেটা প্রকাশ করেনি, সেটা কিন্তু বোঝা গেছে। যেমন ধরেন, সড়ক, সেতু বা রেল, এগুলোকে এক করা যায়, শিপিং এক করে ফেলা যায়, অর্থ পরিকল্পনাকে এক করে ফেলা যায়, বাণিজ্য, তার সঙ্গে ইন্ডাস্ট্রি এবং একই সঙ্গে বস্ত্রপাট, এগুলোকে একসঙ্গে করে ফেলা যায়। মন্ত্রীদের দপ্তর বন্টনের মধ্য দিয়ে তার একটা সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি, যে এই বিবেচনা বোর্ডটা তার মাথার মধ্যে হয়তো কাজ করছে। আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক। 50 সদস্যের মন্ত্রিসভা আকারে বড়, তারপরও এটা খুব একটা অস্বাভাবিক মনে হয়নি যেভাবে দপ্তর বন্টন করা হয়েছে তাতে। সো ক্ষমতায় প্রত্যাবর্তনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা দরকার আমাদের এখানে। এই যে তারেক রহমান এবং তার দলের
দশক আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল, আমরা সবাই জানি 2001 থেকে 2006, এবং সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, প্রয়াত বিএনপি চেয়ারপারসন। পরবর্তী রাজনৈতিক পালা বদল, নির্বাচনের বিতর্ক, সামরিক সমর্থিত অন্তর্বর্তী সরকার, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক মামলা, দলীয় পুনর্গঠন, সব মিলিয়ে বিএনপি দীর্ঘ সময় কিন্তু বিরোধী দলে, এবং এই দীর্ঘ বিরোধী অধ্যায় দলটিকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে সাংগঠনিক পুনর্গঠন ছাড়া টিকে থাকা যায় না, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন প্রজন্মকে, নিউ জেনারেশনকে সামনে না আনলে রাজনৈতিক ধারাবাহিকতা ভেঙে পড়ে। এই মন্ত্রিসভা, যেটা মিস্টার তারেক রহমানের মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা সেই অভিজ্ঞতার একটা বড় প্রতিফলন বলে আমার কাছে মনে হচ্ছে। আমি মন্ত্রিসভার কাঠামো নিয়ে বলছিলাম, সংখ্যা নিয়ে বলছিলাম, ভারসাম্য বলছিলাম, এবং বার্তাটা কি, তারেক রহমান এই মন্ত্রিসভাতে কি বার্তা দেবার চেষ্টা করছেন সেটা আমি খানিকটা আপনাদের বলেছি। মোট সদস্য আমরা বলেছি যে 50, প্রধানমন্ত্রী একজন, পূর্ণমন্ত্রী করেছেন তিনি 25 জনকে, এবং প্রতিমন্ত্রী 24 জন, এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি। এই কাঠামোটা মাঝারি আকারের মন্ত্রিসভা, খুব বড় বলা যাবে না, খুব ছোটও বলা যাবে না, অত্যধিক স্ফীত নয়, আবার ছোটও নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 25 জন পূর্ণমন্ত্রীর মধ্যে 9 জন প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রীদের বড় অংশটাই নতুন, অনেকেই প্রায় অচেনা। এটা স্পষ্ট বার্তা দেয় যে দল শুধু প্রবীণদের উপর নির্ভর করছে না, আবার প্রবীণদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইগনোরও করছেন না, তাদের প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করছেন। আমরা একটা সমালোচনা করি যে নির্বাচন, আমাদের রাজনীতিটা ইনক্লুসিভ নয়, এখানে নারীর অংশগ্রহণ সীমিত। আমরা নিজেরাও সমালোচনা করেছি, আমি নিজেও করেছি, যে যেখানে আরপিওতে বলাই হচ্ছে যে 5% মনোনয়ন দিতে হবে, বিএনপি সেটাও দেয়নি, দিতে পারেনি, জামাত তো দেয়নি। তারপরে তো সংখ্যালঘুদের প্রশ্ন আছে, সেটা রিলিজিয়াস মাইনরিটি হোক, ইন্ডিজিনিয়াস মাইনরিটি হোক, জেন্ডার বেসড মাইনরিটি হোক, সেই প্রসঙ্গগুলো আছে। কিন্তু নারী যেহেতু জনসংখ্যার সিংহভাগ, এবং নারী যেহেতু ভোটারদের 1% কম পুরুষদের চাইতে, এখানে এই অংশগ্রহণটাকে সেটা একটা দেখবার বিষয়। আমরা জানি যে এইবারের সংসদে নির্বাচিত নারী সংসদ সদস্য হচ্ছেন 7 জন, এবং এরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এবং নতুন মন্ত্রিসভায় এই 7 জন থেকে 3 জনকে নেওয়া হয়েছে, এবং এরা বিশেষভাবে আলোচিত। নাম আমরা করতে পারি আফরোজা খানম রিতা, যাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী করা হয়েছে, শামা ওবায়েদ ইসলাম, যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, এবং ফারজানা শারমিন পুতুল, যাকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে। এই 3 জনেরই রাজনৈতিক পারিবারিক উত্তরাধিকার আছে। শামা ওবায়েদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, অত্যন্ত প্রথিতযশা খ্যাতিমান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমানের মেয়ে, যিনি আগে মন্ত্রীও ছিলেন একাধিকবার। আফরোজা খানম রিতা প্রয়াত শিল্পপতি হারুন রশিদ খান মন্নুর মেয়ে, এবং ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে, একসময়কার অত্যন্ত খ্যাতিমান ছাত্রনেতা, বিশেষ করে রাজশাহী অঞ্চলের, রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও তিনি অত্যন্ত খ্যাতিমান নেতা ছিলেন। এখানে দ্বিমুখী একটা বিশ্লেষণ সম্ভব। ইতিবাচক দিকটা হচ্ছে যে নারী নেতৃত্ব দৃশ্যমান হয়েছে, আছে যা, তার মধ্য থেকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে তাদের দেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিক ও অর্থনৈতিক খাতে অংশগ্রহণটা নিশ্চিত করা হচ্ছে যে এই জায়গাগুলোতে তারা ভূমিকা রাখতে পারবে। এবং সমালোচনার দিকটা হচ্ছে যে রাজনৈতিক পরিবার কেন্দ্রিক নিয়োগ, মনোনয়ন দেওয়ার সময়ই সেটা বলা হয়েছে, আমরা অনেকেই সমালোচনা করেছি। নারী নেতৃত্বের স্বতন্ত্র রাজনৈতিক ভিত্তি আসলে এখানে কতটা, এটা একটা বড় প্রশ্ন। এখন চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে যে 3 জন মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, 1 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, তাদের কর্মদক্ষতার উপর আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে তারা এটা করতে পারবেন। আরেকটা ইস্যু এখানে আলোচনা করা দরকার, যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের রাজনীতিকদের উত্থান। এই মন্ত্রিসভায় কয়েকজন তরুণ নেতা রয়েছেন যারা রাজনৈতিক পরিবারের সন্তান হলেও নিজেরাও সক্রিয় রাজনীতি করেছেন। যেমন আমরা অনিন্দ ইসলামের কথা উল্লেখ করতে পারি, অমিত ইসলাম নামে তিনি পরিচিত, ইশরাক হোসেনের কথা বলতে পারি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের কথা বলতে পারি। এই প্রজন্মের রাজনীতিকরা আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন।
অনেক সক্রিয় ছিলেন, সাহসী ভূমিকা তারা রেখেছেন। ফলে তাদের নিয়োগ কেবল বংশানুক্রম নয়, রাজনৈতিক অভিজ্ঞতাও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিবেচনায় এসছে। এটা মোটা দাগে স্পষ্ট আমরা বলতে পারি। আমরা একটু প্রবীণ নেতৃত্বের যুগে যদি তাকাই, তাহলে দেখব যে অভিজ্ঞতার একটা ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং এটা কৌশলগত সিদ্ধান্ত, আমরা সবাই জানি বুঝি। স্থানীয় সরকার ব্যবস্থাই মাঠ পর্যায়ের প্রশাসনের কেন্দ্র। অধিকাংশ সময়ই বাংলাদেশে রাজনৈতিক দল যেটা ক্ষমতায় থাকে তাদের মহাসচিব বা সাধারণ সম্পাদকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। কিছু ব্যতিক্রম হয়েছে বিভিন্ন সময়। আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সিজন পলিটিশিয়ান এবং বিজনেসম্যান, পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। অর্থনৈতিক স্থবিরতার সময় অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন এবং মিস্টার খসরু সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন বলে আমাদের সবার ধারণা। সালাউদ্দিন আহমেদ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এক সময় নিখোঁজ হয়ে তাকে ভারতে পাওয়া যায়। তার নিয়োগ রাজনৈতিকভাবে প্রতীকী এবং বলা যেতে পারে তিনি অত্যন্ত সক্ষম, পারদর্শী, কথাবার্তায় যথেষ্ট মেপে বলবার চেষ্টা করেন, লেখাপড়া জানা একজন ব্যক্তিত্ব। এবং আমরা তাকে দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সভাগুলো হচ্ছে কয়েক মাস ধরে, সেখানে বিএনপির নেতৃত্ব তিনি দিয়েছেন এবং অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঐতিহাসিক ধারাবাহিকতার একটা প্রতিফলন এগুলো। আমরা বৌদ্ধ বয়সী বলা যেতে পারে যে, আমি যেহেতু তরুণদের কথা বললাম, নারীদের কথা বললাম, প্রবীণদের কথা বললাম, মাঝামাঝি ক্ষেত্রে আছেন এরকম বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং পালন করতে পারবেন বলে আমাদের ধারণা। আমরা এর মধ্যেই বহুল আলোচিত আনময় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন। তিনি একসময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং সফলভাবে বাংলাদেশে যে গণ নকল সেটাকে তিনি বন্ধ করেছেন সফলভাবে। জহিরুদ্দিন স্বপন বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটু নাম, এক সময়কার অত্যন্ত সফল ছাত্র নেতা। প্রথমবারের মতো মন্ত্রিসভায় তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একসময় তিনি বিএনপি মিডিয়া সেলের প্রধান ছিলেন। তিনিও সফল হবেন আশা করা যায়। এবং রশিদুজ্জামান মিল্লাতের মতো নেতাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এরকম আরও অনেকের নাম করা যাবে। ভবিষ্যতে নিশ্চয়ই তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে নানা সময় তাদের প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব। আমি সবার নাম আজকে এই আলোচনার মধ্যে ইচ্ছে করে আনতে চাইছি না, কিন্তু সবচেয়ে বড় চমক এই মন্ত্রিসভার সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মিস্টার রহমান তিনি এমপি নন, টেকনোক্র্যাট হিসেবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নন, অর্থাৎ দলের বাইরে একজনকে করা হয়েছে। তিনি আগে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তার আগে তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এখানে বিভিন্ন মহল থেকে তিনটে বড় প্রশ্ন উঠেছে যে টেকনোক্র্যাট নিয়োগ কি কৌশলগত বাস্তববাদ কিনা। করা যায়, 10% আপনি টেকনোক্র্যাট মন্ত্রী করতে পারেন, তো এখানে কি কৌশল কাজ করছে? এখানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হলো কিনা? কারণ এর আগে বাংলাদেশে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল বা অন্তর্বর্তী সরকার ছিল, এমনকি 2007-8 যে আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, সেই সব সরকারের কেউ পরবর্তী সরকারে যোগ দেননি। কাজেই যদি কেউ নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুলতে চান বা এই বিএনপির সাফল্যকে, এই যে ভূমিধস বিজয়, সেটাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে তিনি বা তারা এই প্রশ্ন করতেই পারেন বা হয়তো ভবিষ্যতে করব না, কিন্তু সেটা হয়তো যথার্থ নাও হতে পারে, তথ্য প্রমাণের ভিত্তিতে নাও হতে পারে, কিন্তু প্রশ্ন করবার একটা সুযোগ আছে। আর রাজনীতিতে পারসেপশন খুব ম্যাটার করে। সেই পারসেপশন সঠিক হোক বা বেঠিক হোক, যে ওই সরকারটি আসলে বা এই মানুষটি আসলে বিএনপির এই নির্বাচনী বিজয়ে ভূমিকা রেখেছে। নানা রকমের আলোচনা করিডোর আছে, আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে কিনা তার এই নিয়োগে, সেটা একটা প্রশ্ন। মিস্টার খলিলুর রহমান জাতিসংঘে কাজ করবার অভিজ্ঞতা আছে তার, এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে তার যে অভিজ্ঞতা সেটা সহায়ক হতে পারে। তবে
এই প্রশ্নের উত্তর আমি জানি যে প্রধানমন্ত্রীর পক্ষে বা কারো পক্ষে এখন দেওয়া সম্ভব নয় যে তিনি কেন তাকে করা হলো, এবং তাকে করা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। তিনি হয়তো পারফর্মও করতে পারবেন, ডেলিভারও করতে পারেন। তবে একটা প্রশ্ন থাকবে যে বিএনপি একসময় তাকে নিয়ে প্রশ্ন তুলেছিল। তাকে যখন নিরাপত্তা উপদেষ্টা করা হয় তখন বিএনপি সেটাতে আপত্তি জানিয়েছিল। একসময় বিএনপি তার পদত্যাগও দাবি করেছিল, বা তাকে সরিয়ে দেবার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। সেখান থেকে তাকে এই উপদেষ্টা নিয়োগটা, তার সক্ষমতা যোগ্যতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই। ইতিমধ্যে অনেকে মনে করেন যে তিনি সর্বশেষ ভারতে গিয়েছিলেন, সেখানে তার এই নিয়োগের সঙ্গে সেটার একটা সম্পর্ক থাকতে পারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক। তার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ট্রেড ডিল যেগুলো বা ট্যারিফ সংক্রান্ত ডিলগুলোতে তিনি ভূমিকা রেখেছেন। এমনকি বিএনপি যখন তাকে পদত্যাগের দাবি জানায় বা তাকে সরিয়ে দেবার দাবি জানায়, তারপরেই লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি ছিলেন। এবং ধারণা করা হয়, অনেকে মনে করে থাকেন যে সেই বৈঠক আয়োজন, এই নির্বাচনকে তাড়াতাড়ি করা, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, কিংবা মিস্টার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে বাধাগুলোর কথা তিনি বলছিলেন, তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, সেখানে ডক্টর খলিলুর রহমান কোনো ভূমিকা আছে কিনা। দেখবেন যে এই মন্ত্রিসভা নিয়ে যত আলোচনা বিভিন্ন মহলে হচ্ছে, টক শোতে আলোচনা, আমার ডক্টর রহমানের সঙ্গে কোনো ব্যক্তিগত ভালো খারাপ কোনো রকমের সম্পর্কই প্র্যাকটিক্যালি নেই, আমি খুব ভালোভাবে তাকে জানিও না, এবং তিনি হয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এটা অত্যন্ত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তবে একথা বলতে হবে যে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের কথা হলো, এবং সেখানে অনেকে মনে করেন যে তার একটা ভূমিকা ছিল, এবং ডক্টর খলিলও অনেক সময় নিজে অনেক কিছুতে রিয়্যাক্ট করেছেন। এমনকি তার নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তিনি তখন পাল্টাও প্রশ্ন। আমাদের সশস্ত্র বাহিনীর আসলে ওই কাজগুলো, ওই করিডোর থেকে অন্যান্য বিষয়গুলোতে খুব একটা পছন্দ হয়নি, আমরা জানি। এবং ডক্টর খলিলুর রহমানের ইমেজ নারী নিরাপত্তা উপদেষ্টা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর সঙ্গে তার সম্পর্কটা যে খুব ইতিবাচক ছিল, এটা আমাদের বাইরের থেকে যেটা আমরা বুঝি, আমাদের এই বোঝা ঠিক নাও হতে পারে যে খুব একটা সুসম্পর্ক ছিল, সশস্ত্র বাহিনী তাকে খুব ওয়েলকাম করেছে, সেটা আমাদের কাছে মনে হয়নি। আমরা ভুল হলে সেটা অবশ্যই আমাদের জন্য খুশি খবর। মন্ত্রিসভা গঠন করবার পরই আমরা দেখলাম যে সরকার, প্রধানমন্ত্রী একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, মানে উপদেষ্টা পরিষদ ঠিক নয়, উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এবং এটা গণতান্ত্রিক কাঠামোর একটা নতুন স্তরও বলা যেতে পারে। আগেও আমরা সরকারগুলোতে বিভিন্ন উপদেষ্টা দেখেছি যারা কখনো অনেক সক্রিয়, কেউ কেউ একেবারেই সক্রিয় নয়। তো এই উপদেষ্টারা 5 জন, তার মধ্যে পূর্ণ মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, 5 জন প্রতিমন্ত্রীর মর্যাদার উপদেষ্টা। অনেকে এটাকে কার্যত একটা ছায়া মন্ত্রিসভা বলতে পারেন, যে তারা সেরকম কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন কতগুলো আছে যেগুলো তোলা যেতেই পারে, যে উপদেষ্টারা কি মন্ত্রীদের উপর প্রভাবশালী হবেন? সংসদের কাছে তারা কি জবাবদিহিতা করবেন? তারা করবার কোনো সুযোগ নেই। নীতিগত দ্বৈততা তৈরি হবে কিনা? আমরা জানি যে আমাদের এখানে অনেক সময় মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সম্পর্কটা ভালো থাকে না, কখনোই ভালো ছিল না, দু একটা ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। উপদেষ্টাদের সঙ্গে মন্ত্রীদের সম্পর্ক খুব একটা ভালো কখনোই ছিল না, এবং আমাদের মতো যারা তাদের সঙ্গে কাজ করেন বাইরে থেকে, তারা জানেন যে তাদের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে সম্পর্কে টানাপোড়েনটা কোন পর্যায়ে যেতে পারে। সো উপদেষ্টা কাঠামো তখনই কার্যকর হয় যখন তা স্পষ্টভাবে পরামর্শমূলক থাকে। উপদেষ্টারা যদি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে যান, তাহলে সাংবিধানিক একটা অস্পষ্টতা তৈরি হয়। এটা যেন উপদেষ্টাদেরও মাথায় থাকে, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই মাথায় আছে, এবং মন্ত্রীবর্গের তো মাথায় থাকবে, এবং তারা এটা করবেন। এই সরকারের আরেকটা বৈশিষ্ট্য, যেটা মিস্টার রহমান বা বিএনপি অঙ্গীকার করেছিল, যে তারা যদি সরকার গঠন করতে পারে বিগত সরকার আমলে আন্দোলনের সময়, তাহলে তারা গণতান্ত্রিক আন্দোলনের শরিকদের নিয়ে সরকার গঠন করবে, যে নামই ডাকা হোক না কেন, জাতীয় সরকার, ঐকমত্যের সরকার, হোয়াটএভার ইট ইজ। আমরা জানি তারা বেশ কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন, তার মধ্যে কেউ কেউ নিজের দল থেকে
বেরিয়ে এসে বা দলের থেকেও তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করেছেন। কেউ কেউ বিএনপির প্রার্থী দেয়নি, সেখানে নিজস্ব দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এদের মধ্য থেকে অল্প কয়েকজন হাতে গোনা কয়েকজন বিজয়ী হয়েছেন। যুগপৎ আন্দোলনের এই যে শরিক দলগুলো যেগুলো, সেগুলো থেকে আমরা দেখলাম কয়েকজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, 3 জনকে। আরো কেউ কেউ প্রত্যাশী ছিলেন বা ধারণার মধ্যে ছিল যে তারা হতে পারেন, সেটা হয়নি। সেটা কেন হয়নি? কারণ এই পুরো বিষয়টা এখতিয়ার বিবেচনা বোর্ডে, এখানে যদিও আমরা জানি মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্ব, মানে অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, টু দ্য পার্লামেন্ট, কিন্তু প্রধানমন্ত্রী কাকে মন্ত্রী বানাবেন আর মন্ত্রী বানাবেন না সেটা তার একক ইচ্ছা। সেখানে তার দল কি চাইলো, তিনি কি অন্যকে কি চাইলো, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। তো শরীফদের মধ্যে থেকে জোনায়েদ সাকি, নুরুল হক নূর এবং ববি হাজ্জাজ, এই 3 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। সো এটাকে একটা পূর্ণ জাতীয় সরকার না বলে বরং এক ধরনের নিয়ন্ত্রিত অংশীদারিত্বের সরকার বলা যেতে পারে। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে। সেটা হচ্ছে যে অর্থনীতি। এটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। রোজার মাস শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। রোজার মাসে নানা রকমের অস্থিরতা থাকে, বিশেষ করে ইনফ্লেশন থাকে, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ থাকে। সো আমরা একটু অর্থনীতির আলোচনা যদি করতে চাই, তাহলে উচ্চাভিলাষ বনাম বাস্তবতাটা আসলেই বর্তমান সরকারের যে ঘোষিত লক্ষ্য, সেখানে আমরা দেখি যে তাদের 5 লাখ শূন্য পদে নিয়োগের অঙ্গীকার তাদের আছে, বেকার ভাতার প্রশ্ন আছে, পেনশন স্কিমের কথা তারা বলেছেন, আইটি খাতে 10 লক্ষ কর্মসংস্থানের কথা তারা সম্ভবত বলেছেন, যতদূর আমার মনে পড়ে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি তারা করবেন, একথা তারা বলেছেন। এটা একজন উপদেষ্টা করা হয়েছে, যাকে রাশেদ আল মাহমুদ তিতুমির, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, অর্থনীতিবিদ। তিনি আমার অনুষ্ঠানে একাধিকবার তিনি এটা বলেছেন যে বাংলাদেশে $1 ট্রিলিয়ন ইকোনমি করা সম্ভব। এখন এই যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হচ্ছে, এই লক্ষ্যগুলো অর্জনে কি কি প্রয়োজন? আমার বিবেচনায় রাজস্ব বৃদ্ধি করতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশের উপর জোর দিতে হবে, ব্যাংকিং খাতে আরও সংস্কার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করেছে, কিন্তু সেগুলোকে টেকসই করতে হবে, আরও সংস্কার দরকার হবে, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে হবে এবং পুঁজিবাজারকে সক্রিয় করতে হবে। একটা ভালো দিক হচ্ছে যে বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাস বলে বিএনপি ক্ষমতায় যখন থাকে তখন পুঁজিবাজার বেশ সচল হয়, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুঁজিবাজারে ধস নামে। তো আমরা আশা করতে পারি যে বিএনপি সেই ধারাটা, বা তারেক রহমানের সরকার সেই ধারাটা ফিরিয়ে আনবার চেষ্টা করবেন। আমি দেখি প্রশাসনিক একটা চ্যালেঞ্জ আছে সরকারের সামনে। নতুনদের অভিজ্ঞতার অভাব একটা বড় চ্যালেঞ্জ। মন্ত্রণালয় পরিচালনায় নীতিগত ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক সমন্বয়, বাজেট বাস্তবায়ন দক্ষতা, সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমলাতন্ত্রের মধ্যে পুরনো সরকারের লোকজন আছে, অনেকে চাইবেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে সাইডলাইন করে ফেলতে, কিন্তু সেটা করতে গেলে আবার আমলাতান্ত্রিক কর্মকাণ্ড অর্থাৎ প্রশাসন চালানো কঠিন হয়ে পড়বে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গের জন্য। কাজে এর মধ্যে একটা ভারসাম্য কীভাবে আনবেন, সেটা একটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবং শুধু মন্ত্রীদের কথাই আমি বলছি সেটা নয়, প্রধানমন্ত্রী হিসেবেও তারেক রহমানের আসলে এটা প্রথম নির্বাহী দায়িত্ব। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য, প্রথমবারের মতো তিনি কখনো মন্ত্রিত্ব করেনি, কিন্তু প্রথমবারের মতোই তিনি দেশের প্রধানমন্ত্রী। যদিও আমরা জানি যে 2001 থেকে 2006 একটা ধারণা আছে যে সরকার পরিচালনায় নেপথ্য থেকে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে আমরা এটা বলতে পারি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষা করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সরকারের জন্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার বলেছেন, প্রথম চ্যালেঞ্জ সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং রাজনীতি। আমরা জানি সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে স্পর্শকাতর, বিরোধী দল, মানবাধিকার, রাজনৈতিক প্রতিহিংসা, এসব প্রশ্নে সরকারকে ভারসাম্যপূর্ণ একটা অবস্থান নিতে হবে। এবং এই জায়গায় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে একজন অত্যন্ত দক্ষ মানুষকে, যদি এই মন্ত্রণালয়ে তার কোনো অভিজ্ঞতা আগে দেখা যায়নি, কিন্তু আমি মনে করি যে এই মন্ত্রণালয়টিতে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং করতে পারবেন। সালাউদ্দিন আহমেদের কথা আমি বলছি। অবশ্য তিনি অন্য আরও একাধিক মন্ত্রণালয়ে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন, বিবেচনা করা যেত তাকে। আরেকটা বড় চ্যালেঞ্জ, যেটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং যেটা এখনকার একেবারে গোটা বৈশ্বিক বাস্তবতা, আসলে আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 3টা বড় শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ হতে হয়। প্রধানত ভারত, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র এবং তৃতীয়ত চীন। আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী নতুন যিনি নিযুক্ত হলেন, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ হবে। প্রতিমন্ত্রী হিসেবে যিনি আছেন তিনি নতুন, তবে দীর্ঘদিন তিনি শামাবাইদের কথা বলছি, তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক যে টিম, সেই টিমের অত্যন্ত সক্রিয় একজন সদস্য ছিলেন। এখানে উপদেষ্টা একজনকে করা হয়েছে, হুমায়ুন কবির, যিনি দীর্ঘদিন
বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখাশোনা করেছেন, তিনি উপদেষ্টা হিসেবে আমরা ধরে নিচ্ছি যে তিনিও এখানে কিছু ভূমিকা রাখবার চেষ্টা করবেন। সো এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং খুব চ্যালেঞ্জিং জায়গা। এখানেও ভারসাম্যের একটা বড় বিষয় আছে এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধার বিষয় আছে, মানে বিষয়গুলো আছে। আমাদের বড় চ্যালেঞ্জ, আমরা এই বছরই আপনার এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, যদিও আমি খুব খুশি হয়েছি যে এটাকে বিলম্বিত করবার একটা চেষ্টা বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইতিমধ্যেই বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্যাঞ্জেস ট্রিটি ভারতের সঙ্গে এবছরই রিনিউ করতে হবে, কাজেই নতুন সরকারের সামনে এটা এই দুটো বিষয় তো একেবারেই সামনে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চায়নার নিয়ন্ত্রণ কমাবার একটা চেষ্টা থাকবে, সেটা তো তাদের প্রকাশ্য ঘোষণা। চায়না নানাভাবে বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট আছে, তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপ পছন্দ করছে না, সেটা একটা বড় বিবেচ্য বিষয়। চায়না ভারতের মধ্যে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন আছে, সেটাও আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো এই জায়গায় কূটনৈতিক বা পররাষ্ট্র বা আন্তর্জাতিক সম্পর্কের যারা দায়িত্বে আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসা যাক আরেকটা বড় গুরুত্বপূর্ণ জায়গা আমি আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে ছোট কতগুলো, যেহেতু সরকারের মাত্র প্রথম দিন গেল আজকে, প্রশাসনিক সংস্কার এবং ডিজিটাল রূপান্তর, অর্থাৎ ডিজিটাল গভর্নেন্স, ই টেন্ডারিং, দুর্নীতি দমন, নাগরিক সেবা কে সহজীকরণ, এসব ক্ষেত্রে সংস্কার ছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। একটা ছোট্ট বিষয়ে কথা বলি একটু আমি, সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরাধিকার বনাম গণতান্ত্রিক পুনর্গঠন। এই মন্ত্রিসভায় উত্তরাধিকার দৃশ্যমান, তবে প্রশ্ন হচ্ছে এটা কি কেবল পরিবার কেন্দ্রিক রাজনীতি নাকি অভিজ্ঞতার ধারাবাহিকতা? বাংলাদেশের রাজনীতিতে পরিবার ভিত্তিক নেতৃত্ব নতুন নয়, এবং প্রধানমন্ত্রী যিনি আমাদের, তিনি তো আমরা বলতেই হবে যে পারিবারিক বিবেচনা, পারিবারিক যে উত্তরাধিকারের যে পদ, সেটা দেখলে তিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ। তার বাবা বাংলাদেশের জন্মের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান ছিলেন। তার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, একাধিকবারের তিনবারের প্রধানমন্ত্রী। এগুলো অত্যন্ত এরকম একটা অতীত নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তিনি দীর্ঘদিন যাবৎ একেবারে তৃণমূল থেকে দলের কাজ করছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা কাজে দেবে। তবে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র শক্তিশালী করতে হলে ব্যক্তি নির্ভরতার বদলে দলীয় কাঠামোকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে কাজ করে সেগুলোকে শক্তিশালী করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি ইতিমধ্যেই বেশ কিছু ঝুঁকি আলোচনা করেছি, চ্যালেঞ্জের কথা আলোচনা করেছি, আরও কিছু সম্ভাব্য ঝুঁকির কথা আমি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের, যদি কেউ শুনে থাকেন জেনে থাকেন, তাদের জন্যে বলে রাখতে চাই। প্রশাসনিক অদক্ষতা আমার কাছে মনে হয় একটা বড় ঝুঁকি। অতিরিক্ত প্রত্যাশা মানুষের, তার নিজের যে জোট আছে সেই জোট কতক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকবে সেটা একটা বড় প্রশ্ন। যাদেরকে তিনি মন্ত্রী বানিয়েছেন তারা যদি জোটের হোক বা দলের হোক ডেলিভার করতে না পারেন, তাদেরকে তিনি কতক্ষণ মন্ত্রী রাখবেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ওই আমার ছোটবেলার সেই হেডমাস্টারের মতো তিনি হতে পারবেন কিনা। জামাত এনসিপি বিরোধী দলের সংসদে, রাজপথে জামাতের পারদর্শিতার কথা আমরা জানি। আওয়ামী লীগ ধীরে ধীরে ব্যাক করবার চেষ্টা করবে তার অস্তিত্বের প্রশ্নে। এগুলো একটা বড় চ্যালেঞ্জ তার জন্যে, এবং ইনক্লুসিভ পলিটিক্সটা তাকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করতে হবে, নাহলে মানুষ আস্থা রাখতে পারবে না, আশা পাবে না। অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপ তো আছেই, এবং এগুলো কোনোটার চাইতে গুরুত্বহীন নয় এবং এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা যদি সম্ভাব্য সাফল্যের পথ আলোচনা করতে চাই, কি কাজ করলে সরকার প্রশংসা পাবে, মানুষের আস্থা অর্জন করতে পারবে, প্রথম কথা হচ্ছে যে সরকারের ওই যে হানিমুন পিরিয়ড আমরা নিজেরাও বলি, সাংবাদিকরা, বিশ্লেষকরা, সেটা দেখবার চিন্তা করবার সুযোগ নেই। এমন একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমত শেখ হাসিনার 15 বছর, এদিক সেদিক কিছু সময়, প্রফেসর ইউনূসের 17 মাস, একেবারেই একটা ধ্বংসাবশেষ, মানে ধ্বংসাত্মক অবস্থা থেকে তাকে, রাষ্ট্রটাকে পুনর্গঠন করতে হবে, এবং এখানে আসলে প্রতিদিন ডেলিভার করতে হবে। প্রতিদিন মানুষকে দেখাতে হবে যে আমি কাজ করছি, আমরা কাজ করছি, এবং আমি নয় আমরা। সংস্কার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কাজে দ্রুত দৃশ্যমান কিছু সংস্কার করতে হবে। যেমন তারেক রহমান কথা রাখেন, আমাদের প্রধানমন্ত্রী কথা রাখেন, এই সরকার কথা রাখে, বিএনপি কথা রাখে, এটা বোঝাতে হবে। দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিতে হবে,
কোনো মন্ত্রীর বিরুদ্ধে এবং তারপরে এমপিদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসলে প্রধানমন্ত্রীকে এবং বিএনপি চেয়ারম্যানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একেবারে প্রমাণ পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই, হ্যাঁ অবশ্যই তিনি বুঝবার চেষ্টা করতে হবে তাকে যে এই অভিযোগটা কি ঠিক আছে কিনা, কতখানি যৌক্তিক, এটা কি বিরোধিতার জন্য মেলাইন করার জন্য করা হচ্ছে, না আসলেই এই অভিযোগের মধ্যে কিছু সত্যতা আছে। যদি কিছু সত্যতার আভাস ইঙ্গিত পাওয়া যায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে একেবারে। এবং উপরের দিকে যদি ব্যবস্থা নেওয়া শুরু করতে পারেন মিস্টার আমান, তাহলে নিচের দিকে এই যে চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ বিএনপির বিরুদ্ধে উঠেছিল গত 17 মাসে, সেগুলো একেবারেই নিয়ন্ত্রিত হয়ে যাবে, কমে যাবে। আমি মনে করি বিনিয়োগী আস্থা, ব্যবসায়ীদের আস্থা, প্রাইভেট সেক্টর আস্থা পুনরুদ্ধার করতে হবে। আমি এমনিতেই লক্ষণ দেখতে পাচ্ছি যে আমাদের ব্যবসায়ীরা মোটামুটিভাবে নড়াচড়া করে বসতে শুরু করেছেন। যার দিন যা গেছে, এখন হয়তো ভালো কিছু হবে। রাজনৈতিক সহনশীলতা প্রদর্শন করতে হবে, ডিসেন্ট ভয়েসকে জায়গা দিতে হবে, সিভিক স্পেস নিশ্চিত করতে হবে, গবেষণা প্রতিষ্ঠানগুলো এনজিওগুলোকে কাজ করতে দিতে হবে। হ্যাঁ, অনেকে আপনার সরকারের বিরোধিতা করবে, সমালোচনা করবে, সমালোচনাকে গ্রহণ করতে হবে। প্রশংসা যারা করবে দলের সাইকোফ্যান্স, দলের বাইরের, সেটা তো আছেই। এমনকি বিরোধী যারা কথা বলে আপনাকে বিরোধিতা করবার জন্যই, আপনি আরও বেশি কঠোর ভাষায় বলে শত্রুতা করবার জন্য যদি বলে, তাদের কথাও আমলে নিতে হবে যে এর মধ্যে আসলে কোনো সত্যতা আছে কিনা, এর মধ্যে কোনো উপাদান আছে কিনা যেটা বিবেচনায় নেওয়া যায় বা আমাকে কারেকশন করা যায়, সেটা বিবেচনা নিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করবার দিকে খুবই মনোযোগ দিতে হবে। এই জায়গাটা অত্যন্ত দুর্বল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সংসদ সদস্যরাই অধিকাংশ ক্ষেত্রে চান না স্থানীয় সরকার শক্তিশালী হোক। কাজেই স্থানীয় সরকারকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে, সংসদ সদস্যদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। নিশ্চয়ই তার কনস্টিটিউয়েন্সি তার কিছু কাজ করতে হবে, তার কিছু অঙ্গীকার আছে, কিন্তু তার মূল কাজ আইন প্রণয়ন। তাকে লেখাপড়া করতে হবে, তাকে আইন কানুন সম্পর্কে জানতে হবে, পৃথিবীটা জানতে হবে, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের জন্য। সব মিলিয়ে আমি যেটা বলবার চেষ্টা করছি যে প্রত্যাবর্তনের রাজনীতি থেকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রে 2 দশক পর ক্ষমতায় প্রত্যাবর্তন বিএনপির জন্য বা কোনো দলের জন্য কেবল রাজনৈতিক একটা সাফল্য নয়, এটা একটা ঐতিহাসিক দায়। নতুন সরকার 50 সদস্যের মন্ত্রিসভা এবং 10 সদস্যের, এখন অবধি যখন আমি কথা বলছি, উপদেষ্টা পরিষদ গঠন করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখানে কোনো জটিলতা হয়নি, জটিলতা সৃষ্টি করবার তো চেষ্টা হয়তো কারো কারোর মধ্যে ছিল। এগুলো একটা ইতিবাচক দিক। আমার কথাবার্তার মূল লক্ষ্য হচ্ছে উচ্ছ্বাস বা নৈরাশ্য নয়, বরং নীতিগত কাঠামো, জবাবদিহিতা, দক্ষতা, আন্তর্জাতিক তুলনার আলোকে একটি বাস্তবসম্মত ধারণাতে আমি যেটা মনে করি, এখানে 10 উপদেষ্টার ভূমিকা, সীমা, মন্ত্রী উপদেষ্টা ভারসাম্য, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক পুনর্গঠন, কূটনৈতিক ভারসাম্য, দলীয় গণতন্ত্র, পরিবারতন্ত্র, সব কিছু আমি চেষ্টা করেছি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করবার জন্য। আমি এই প্রসঙ্গটাকে খানিকটা আগেও আলোচনা করবার চেষ্টা করেছি যে মন্ত্রিসভা, উপদেষ্টা দ্বৈত কাঠামো, সংবিধান, দায়বদ্ধতা, বাস্তবতা, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র, নীতিগতভাবে নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার মাধ্যমে প্রয়োগ হয়, মন্ত্রীরা সংসদের কাছে দায়বদ্ধ, আমরা সবাই জানি, সম্মিলিতভাবে দায়বদ্ধ, উপদেষ্টারা হচ্ছেন সহায়ক, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক মালিক নন। আমরা যদি আন্তর্জাতিক তুলনার দিকে তাকাই, ইতালির দিকে তাকাতে পারি আমরা, যেখানে সংকটকালে টেকনোক্র্যাট মডেল আমরা দেখেছি। 2011 সালে ইউরোপীয় ঋণ সংকটে যখন মারিও মন্টির নেতৃত্বে টেকনোক্র্যাট সরকার গঠিত হয়, দ্রুত আর্থিক শৃঙ্খলা ফিরলেও রাজনৈতিক ভিত্তির অভাবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বা স্থিতিটা নড়বড় হয়ে যায়। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে টেকনোক্র্যাটটা কার্যকর হতে পারেন, কিন্তু গণতান্ত্রিক বৈধতা ও দলীয় সমর্থন অত্যন্ত অপরিহার্য। আমরা একটু যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখব যে নীতি উপদেষ্টা বা পলিসি অ্যাডভাইজার এটা শক্তিশালী, কিন্তু দায়টা কিন্তু নির্বাচিত সরকারের। নরেন্দ্র মোদীর আমলে নীতি উপদেষ্টা, থিঙ্ক ট্যাঙ্ক, ডোমেইন বিশেষজ্ঞ যুক্ত হয়েছে, তবে সিদ্ধান্তের দায় মন্ত্রিসভা এবং সংসদের। এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে উপদেষ্টা পরামর্শ দিবেন,
জবাবদিহিতা কিন্তু নির্বাচিতদের। আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কথা বিবেচনায় নিই, তাহলে দেখব যে হোয়াইট হাউস স্টাফরা অত্যন্ত শক্তিশালী, এমনকি প্রেসিডেন্টের যে চিফ অফ স্টাফ তিনি অত্যন্ত শক্তিশালী, কিন্তু কাঠামোটা প্রেসিডেন্সিয়াল। বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। নীতিগত প্রস্তাব হচ্ছে উপদেষ্টা কাঠামোর জন্যে, যেটা আমরা দেখছি, আমরা বিগত সরকারের সময় দেখেছি অনেক উপদেষ্টা মন্ত্রীদের চাইতো, মন্ত্রীদের তারা চালিয়েছেন। সো এখানে আমরা যেটা দেখতে পাই যে স্পষ্ট একটা টার্মস অফ রেফারেন্স দরকার। প্রতিটি উপদেষ্টার দায়িত্বসীমা লিখিত এবং প্রকাশ্য হতে হবে। ক্যাবিনেট নোটের একটা প্রোটোকল থাকা দরকার। উপদেষ্টা প্রস্তাব দিবেন, প্রধানমন্ত্রীকে দিতে পারেন, মন্ত্রীদের দিতে পারেন, মন্ত্রীরা নোট উপস্থাপন করবেন, সিদ্ধান্তটা কিন্তু মন্ত্রিসভার। সংসদীয় ব্রিফটাকে অত্যন্ত বাধ্যতামূলক করতে হবে। গুরুত্বপূর্ণ নীতিতে মন্ত্রী সংসদে ব্যাখ্যা দেবেন, আমরা জানি, এবং তারা গণমাধ্যমের কাছে ব্যাখ্যা দেবেন। অতি কথন খারাপ, কিন্তু উন্নত বিশ্বে আমরা দেখতে পাই যখনই প্রয়োজন বা গণমাধ্যম যখন কোনো মন্ত্রীকে ডাকেন বা কোনো কোনো দেশে যাদেরকে সেক্রেটারি বলা হয়, তারা সেখানে হাজির হন, জবাবদিহিতা করেন, এবং তারা নিজেরাও যদি প্রয়োজন মনে করেন গণমাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে বা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন। আমাদের কোনো কোনো মন্ত্রী এই বিষয়ে অ্যাক্টিভ থাকেন, অনেক সময় কোনো কোনো মন্ত্রীর চেহারা কেউ কোনোদিন গণমাধ্যমে দেখেনও না। এবং পারফরমেন্স ম্যাট্রিক্স থাকা দরকার, অর্থাৎ ত্রৈমাসিক ফলাফল ভিত্তিক মন্ত্রীদের একটা মূল্যায়ন করতে হবে, এবং সেই মূল্যায়নের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে মন্ত্রীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বা তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে গাইড করতে হবে। এরপরে আরেকটা বিষয় আমার মনে হয় একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে উপদেষ্টা ইস্যু ফ্রেমওয়ার্ক, এটা খাত ভিত্তিক খুব জরুরি। উপদেষ্টাদের নিয়ে আমি এই কথা বলছি যে কেন বলছি, কারণ বিগত সরকার আমরা দেখেছি যে উপদেষ্টারা আসলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিলেন, এবং সেখানে পাওয়ারফুল হয়ে ওঠার মধ্যে সমস্যা নেই, কিন্তু সেটা যে কাজের সমস্যা তৈরি করে তাহলে সমস্যাটা আসলে সরকারের এবং শেষ পর্যন্ত দেশও ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরা যাক উপদেষ্টারা মানে কয়েকটা খাতে নিয়োজিত: অর্থনীতি, ব্যাংকিং, আর্থিক খাত, শিল্প বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্য, ডিজিটাল রূপান্তর, জ্বালানি, জলবায়ু, অবকাঠামো বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কূটনীতি, বিনিয়োগ। এখানে আমার যেটা পরামর্শ হবে যে প্রতিটি খাতে 5টি করে মূল ইস্যু, অর্থাৎ মোট 50টি ক্রিটিক্যাল ইস্যু। 10 জন উপদেষ্টা যেহেতু আছেন, আমি ধরেই নিচ্ছি যে 10 জন হয়তো 10টা ভাগে ভাগ করে দিবেন, আরও উপদেষ্টা বাড়তেও পারে, কমতেও পারে, বা একজন পূর্ণমন্ত্রী মর্যাদার উপদেষ্টার সঙ্গে আরেকজন প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাকে ট্যাগও করে দিতে পারে। কিন্তু আমি সাধারণভাবে বলছি যে 10 জন উপদেষ্টা যদি থাকে তাহলে 5টি করে মূল ইস্যু, অর্থাৎ মোট 50টা ক্রিটিক্যাল ইস্যু। যেমন ধরা যাক অর্থনীতি, তার ম্যাক্রো স্ট্যাবিলিটি, রাজস্ব জিডিপি অনুপাত বৃদ্ধি, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, আমাদের বাজেটে অনেক ঘাটতি থাকে, মুদ্রাস্ফীতি সেটা মুদ্রাস্ফীতির লক্ষ্যভিত্তিক নীতিটা কি হওয়া উচিত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, উন্নয়ন ব্যয়ের দক্ষতা, ব্যাংকিং এবং আর্থিক খাত 2 নম্বরে যদি আমরা আলোচনা করি, খেলাপি ঋণ পুনর্গঠন, ব্যাংক গভর্নেন্স এবং বোর্ড সংস্কার, পুঁজিবাজার আস্থার কথা আমি আগে উল্লেখ করেছি, আর্থিক অন্তর্ভুক্তি, রেগুলেটরি সমন্বয় এবং রেগুলেটরি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে শিল্প বাণিজ্যে যদি আমরা বিবেচনা করি, সেখানে রপ্তানি বৈচিত্র্য, এসএমই ফাইন্যান্স, এসিজেড কার্যকারিতা, লজিস্টিক্স খরচ হ্রাস, বাণিজ্য চুক্তি কৌশল। আমি প্রতিটা বিষয়ের 5টা করে বিষয়ে বলছি আর কি, সাব ইস্যু যেগুলোকে পেপার হতে পারে। কৃষি খাদ্য, যেমন ভ্যালু চেন উন্নয়ন, সংরক্ষণ প্রসেসিং, কৃষি বীমা, বাজার তথ্য ডিজিটালাইজেশন, জলবায়ু সহনশীলতা। 5 নম্বর যদি আমরা শিক্ষা এবং মানব সম্পদের দিকে যাই, তাহলে কারিগরি শিক্ষা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির মধ্যে যে সংযোগ, সেটা গবেষণা তহবিল, রিসার্চ আমাদের বিশ্ববিদ্যালয়তে একদমই হয় না, শিক্ষকদের প্রশিক্ষণ, কোয়ালিটি টিচার দরকার আমাদের, এবং ডিজিটাল কারিকুলাম। 6 নম্বর স্বাস্থ্য খাতের যে 5টি বিষয় নিয়ে আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার, সেটা হচ্ছে প্রাইমারি কেয়ার নেটওয়ার্ক, স্বাস্থ্য বীমা ইস্যুটি যেটাকে পাইলট বেসিসে করা যেতে পারে, ঔষধ সরবরাহ একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, মেডিকেল শিক্ষার মান,
এবং ই হেলথ কার্ড। 7 নম্বরে আমরা ডিজিটাল রূপান্তর, এই জায়গাটাতে যে বিষয়গুলোতে আমার মনে হয় মনোযোগ দেওয়া দরকার বা ওই পেপারগুলো হতে পারে, একক নাগরিক আইডি ইন্টিগ্রেশন, ই গভর্নেন্স সার্ভিস, সাইবার সিকিউরিটি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেটা প্রোটেকশন আইন, স্টার্টআপ ইকোসিস্টেম। জ্বালানি এবং জলবায়ু দুটোকে আমি একসঙ্গে করে যদি আমরা দেখতে চাই, তাহলে নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি কয়লা ভারসাম্য, গ্রিড আধুনিকায়ন, কার্বন ফাইন্যান্স এবং দুর্যোগ প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর হচ্ছে অবকাঠামো বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, প্রকল্প নির্বাচন মানদণ্ড, কস্ট ওভাররান নিয়ন্ত্রণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় কস্ট ওভাররান হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি, রিস্ক শেয়ারিং, আরবান ট্রান্সপোর্ট এবং রক্ষণাবেক্ষণ তহবিল। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি কূটনীতি এবং বিনিয়োগ একসঙ্গে এই জায়গাটাতে যদি বিবেচনা করতে চাই, তাহলে আঞ্চলিক ভারসাম্য, এফডিআই টার্গেটিং অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, প্রবাসী বন্ড, বাণিজ্য কূটনীতি যেটা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উন্নয়ন সহযোগিতা, ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে সহযোগিতার জায়গাগুলো চিহ্নিত করা। এবার আসা যাক, এই বিষয়টি নিয়েও আমি খানিকটা এর আগে কথা বলেছি যে পরিবারতন্ত্র বনাম প্রাতিষ্ঠানিক গণতন্ত্র। আমাদের দক্ষিণ এশিয়ায় পরিবার ভিত্তিক রাজনীতিটা আমরা অনেক দেখেছি। খালেদা জিয়া, শেখ হাসিনা দীর্ঘমেয়াদী প্রভাব রেখেছেন। ভারতে রাহুল গান্ধী, পাকিস্তানে বেনজির ভুট্টো, শ্রীলঙ্কা আমরা দেখেছি চন্দ্রিকা কুমারতুঙ্গা। উত্তরাধিকার রাজনীতির একটা উদাহরণ। এখন এর ঝুঁকিটা কি? ঝুঁকি হচ্ছে দলীয় গণতন্ত্র দুর্বল, নীতি নয় ব্যক্তি কেন্দ্রিকতা, যোগ্যতার বদলে আনুগত্য। সমাধানটা কি? আমার কাছে মনে হয় যে ইনার পার্টি ডেমোক্রেসিটা খুব ইম্পর্টেন্ট। দলীয় কাউন্সিল নির্বাচনের একটা নিয়মিত করতে হবে, নিয়মিততা দরকার। প্রার্থী বাছাইয়ে একটা স্বচ্ছ মানদণ্ড থাকা দরকার। ইনস্টিটিউশনাল থিঙ্ক ট্যাঙ্ক দরকার। আমরা দেখলাম গত 7-8 মাসে বোধহয় অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কের জন্ম হয়েছে। এগুলো ওয়ান টাইম থিঙ্ক ট্যাঙ্কের মতো মনে হয়, কিন্তু ইনস্টিটিউশনাল থিঙ্ক ট্যাঙ্ক নিজেদেরটা না হলেও যারা পেশাদার আছেন তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা দেশে এবং বিদেশে। অর্থনৈতিক রূপান্তরের ইস্যুটাতে আবারও একটু মনোযোগ দিই। দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার। দক্ষিণ কোরিয়া আমরা যেটা দেখেছি যে 60 এবং 70 দশকে রপ্তানি নির্ভর একটা শিল্পায়ন হচ্ছে, রাষ্ট্রীয় সমন্বয়, শিক্ষা বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, টেকনোলজি ট্রান্সফার। ভিয়েতনামের ডইমই থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে দেখব যে বাজার সংস্কার, রাষ্ট্রীয় কৌশলগত নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য রূপরেখা। এখানে আরও যদি একটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করি, রপ্তানি বৈচিত্র্য, আমরা শুধু গার্মেন্টস নির্ভরতার মধ্যে আছে, এটা কমিয়ে এনে আইটি, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং মনোযোগ দেওয়া দরকার। অবশ্যই গার্মেন্টস আমাদের গুরুত্বপূর্ণ, এখানে যত সমস্যা আছে সমাধান করা দরকার, কিন্তু অন্যান্য জায়গায়ও মনোযোগ দেওয়া দরকার। কর সংস্কার অর্থাৎ ট্যাক্সের ক্ষেত্রে রিফর্ম বা রেভিনিউর ক্ষেত্রে, অর্থাৎ ভ্যাট, ইনকাম ট্যাক্স বেসটাকে সম্প্রসারণ করতে হবে, নেটওয়ার্কটাকে বাড়াতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে, আমাদের প্রযুক্তি আপগ্রেডেশন দরকার, স্কিলিং দরকার। এফডিআই টার্গেটিংটা এটা সেক্টর ভিত্তিক প্রণোদনা দেওয়া দরকার। সামাজিক সুরক্ষার জায়গাগুলোকে, বিশেষ করে বেকার ভাতা, পাইলট, কিন্তু ফিসক্যাল স্পেস বিবেচনায় নিয়ে করতে হবে। আমি মনে করি যে এই জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক দক্ষতায় আমরা যদি সিঙ্গাপুরের মডেলের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে লিগ 1U তার প্রশাসনিক শৃঙ্খলা, দুর্নীতির বিরুদ্ধে যে শূন্য সহনশীলতা, মেধাভিত্তিক নিয়োগ, এই বিষয়গুলো দিয়ে লিগ 1U সিঙ্গাপুর নামের এই রাষ্ট্রটিকে আমূল বদলে দেন। ছোট্ট একটা রাষ্ট্র। বাংলাদেশের করণীয় কি? পাবলিক সার্ভিস কমিশনে ব্যাপক সংস্কার করা দরকার, ই ফাইলিংকে বাধ্যতামূলক করা দরকার, প্রকল্প মূল্যায়নে স্বাধীন সেল করা দরকার এবং দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা বৃদ্ধি করা দরকার। এটাকে একেবারে কমপ্লিটলি স্বাধীন করে দেওয়া দরকার। আমরা কূটনৈতিক ভারসাম্যের কথা আমি একাধিকবার আলোচনা করেছি। আমাদের রাষ্ট্রটা ছোট, কিন্তু জনসংখ্যার বিবেচনায় কিন্তু আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমাদের কৌশলটা একটা বড় হতে হবে। আমরা যদি অভিজ্ঞতার আলোচনা আনি, যে শ্রীলঙ্কার ঋণ নির্ভর অবকাঠামো ভারসাম্যহীন কূটনীতির সংকট ডেকে আনে, আমরা সবাই জানি। মালয়েশিয়া বহুমাত্রিক সম্পর্ক বজায় রেখে তার স্থিতি ধরে রাখে। বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত? আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখা, উন্নয়ন সহযোগিতায় শর্ত মূল্যায়ন করা দরকার। আমাদের যেসব শর্ত আছে সেগুলোকে মূল্যায়ন করা দরকার, পুনর্মূল্যায়ন করা দরকার। বাণিজ্য চুক্তিগুলোকে বহুমুখী করানো দরকার এবং প্রবাসী কূটনীতি
আমাদের প্রচুর প্রবাসী আছেন, তাদেরকে মাথায় রেখে আমাদের প্রবাসী কূটনীতিকে সবল এবং শক্তিশালী করা দরকার। আসুন আমরা 90 ডেজের আলোচনা করি, 100 ডেজের আলোচনা করি। আমি প্রথম 18 মাস অর্থাৎ 13 বছর একটা ডেলিভারির জানালা ওপেন করতে চাই। টনি ব্লেয়ার যুক্তরাজ্যের তার নিউ লেবার দিয়ে উচ্চ প্রত্যাশা তৈরি করেছিলেন। টনি ব্লেয়ার আপনি জানেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। প্রাথমিক সাফল্য রাজনৈতিক মূলধন কিন্তু বাড়ায়। শিক্ষা হচ্ছে যে প্রথম 18 মাসের দৃশ্যমান ফলটা জরুরি। বাংলাদেশে 18 মাসের অগ্রাধিকার কি হওয়া উচিত? আমি মনে করি মুদ্রাস্ফীতি 2 থেকে 3 পয়েন্ট কমানো, 1 লক্ষ দক্ষ কর্মসংস্থান, 50টি ই-সেবা চালু, 10টি ব্যাংক গভর্নেন্স সংস্কার, 3টে, খুব বেশি না, 3টে বড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চুক্তি। সো ঝুঁকি বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এই ঝুঁকিটাকে বিশ্লেষণ করতে হবে এবং ঝুঁকিটা কি, সম্ভাবনা কি, প্রভাব কি, প্রতিকার কি। আপনি এটাকে স্বল্প ঝুঁকি, মাঝারি ঝুঁকি, উচ্চ ঝুঁকির হিসেবে বিবেচনা করতে পারেন। কোন জায়গাগুলোতে আপনি এটা হয়তো সংশ্লিষ্টরা উচ্চ ঝুঁকি কোনটা, মাঝারি ঝুঁকি কোনটা, সেটা তারা বিবেচনা করে দেখবেন। কিন্তু আমি যেগুলো আলোচনার মধ্যে আনতে চাই, এইভাবে ওই ম্যাট্রিক্সটা তৈরি করা যেতে পারে যে উপদেষ্টা মন্ত্রীদের দ্বন্দ্বটা একটা বড় ঝুঁকি আমি মনে করি। ফিসকাল চাপ, উচ্চ রাজস্ব বৃদ্ধি, ব্যয় দক্ষতার ইস্যুটা, ব্যাংকিং সংকটটা আরেকটা আমি মনে করি গুরুত্বপূর্ণ জায়গা। কূটনৈতিক চাপ এবং এখানে ভারসাম্য আনা, জন আস্থার একটা ঘাটতি, এগুলো ঠিকঠাক করা অত্যন্ত জরুরি এবং দ্রুত বলে আমার কাছে দ্রুত দরকার বলে মনে হয়। এখানে পরিমাপযোগ্য সূচক কি হতে পারে, যে বিষয়গুলো বললাম এই ঝুঁকি এড়াবার জন্য, যে আপনি ভালো করছেন না খারাপ করছেন। সো জিডিপির প্রবৃদ্ধি একটা, মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির অনুপাত, রপ্তানি বৈচিত্র্যের সূচক, বিশ্ব ব্যাংকের গভর্নেন্স সূচক এবং অন্যান্য আমাদের দেশীয় কিছু প্রতিষ্ঠানও নানা সূচক বের করে গভর্নেন্স, সেগুলো দেখা যেতে পারে। ডিজিটাল সার্ভিস ডেলিভারি রেট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এখানে আমি 3টে দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরতে চাই ছোট্ট করে। দৃশ্যপট 1 হচ্ছে সংস্কার সফল হয়েছে, দক্ষিণ কোরিয়া ধাঁচের শিল্পনীতি, সিঙ্গাপুর ধাঁচের প্রশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি। দৃশ্যপট 2 হচ্ছে আংশিক সফলতা, আর টেকনোক্র্যাট সহায়তা থাকলেও রাজনৈতিক সমন্বয় দুর্বল, সীমিত অগ্রগতি। এবং দৃশ্যপট 3 সংস্কার যে আকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ, ফিসকাল চাপ, ব্যাংকিং দুর্বলতা, আস্থার সংকট। এই 3টে দৃশ্যপটের মধ্যে বাংলাদেশ যে কোনো সময় ঠুকে পড়তে পারে। সো আলোচনাটা এমনি আজকে খুব লম্বা হয়ে গেল, শেষ করে আনতে চাই। প্রত্যাবর্তন থেকে রূপান্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার অঙ্গীকার এটা বোঝা যায়। এবং তার নেতৃত্বে এই সরকার যদি উপদেষ্টাদের কাঠামো স্পষ্ট করতে পারে, মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করে, প্রশাসনিক দক্ষতা বাড়ায়, অর্থনৈতিকভাবে সংস্কারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক সাহস দেখায়, জনতুষ্টির চিন্তা করলে সেটা হবে না এই সংস্কারের ক্ষেত্রে, এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। তবে এটা কেবল ক্ষমতায় ফেরা নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা নতুন অধ্যায় হতে পারে। ইতিহাস আমাদেরকে দেখায় সংকটই আসলে নেতৃত্বের পরীক্ষা নয়। প্রশ্ন হলো, এই নেতৃত্ব কি আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্র করতে পারবে? রাষ্ট্র পরিচালনার এই সন্ধিক্ষণে উত্তর নির্ভর করছে নীতি, দক্ষতা এবং জবাবদিহিতার উপর। পরিষ্কার কথা, নীতি, দক্ষতা এবং জবাবদিহিতার উপর। 2 দশক পর ক্ষমতায় ফেরা একটা রাজনৈতিক দলের জন্য এটা কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, এটা একটা পরীক্ষার মঞ্চ আমি বলবো। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই মন্ত্রিসভা এবং তার মিত্রদের এই মন্ত্রিসভা প্রজন্মান্তর, উত্তরাধিকার, কৌশলগত বাস্তববাদ এবং রাজনৈতিক পুনর্গঠনের সমন্বয়। কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত মূল্যায়ন করবে কর্মফল দিয়ে, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দিয়ে, ঘোষণা নয়, প্রভাব দিয়ে, রাজনৈতিক ভাষণ নয়। তারেক রহমান এমনিতেই স্বল্পভাষী, খুব বেশি কথা বলেন না, বড় বড় বক্তৃতা করেন না, কিন্তু তারপরও তার এবং তার পারিষদবর্গের বক্তৃতা নয়, নাগরিক জীবনের উন্নতি দিয়ে। সময়ের পরীক্ষায় বলে দেবে এই সরকার কি সত্যি একটি নতুন অধ্যায়ের সূচনা, নাকি কেবল ক্ষমতার পালা বদল। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।